দীর্ঘ রাত্রি কেটে গিয়ে পূর্ব দিক ফর্সা হলো। সঙ্গে সঙ্গে বন্য জন্তুর দল কোথায় পালালো। বেলা বাড়ছে, আবার নির্মম সূর্য জ্বালিয়ে পুড়িয়ে দিতে শুরু করেছে দিক বিদিক। সঙ্গে সঙ্গে শকুনের দল কোথা থেকে এসে হাজির। কেউ মাথার ওপর ঘুরছে, কেউ বা দূরে দূরে গাছের ডালে কি পাথরের ওপরে বসছে। খুব ধীরভাবে প্রতীক্ষা করছে। ওরা যেন বলছে, কোথায় যাবে বাছাধন? যে কদিন লাফালাফি করবে করে নাও, আমরা বসি। এমন কিছু তাড়াতাড়ি নেই আমাদের। শঙ্করের খিদে নেই, খাবার ইচ্ছেও নেই, তবুও সে গুলি করে একটা শকুন মারল। রৌদ্র ভীষণ চড়েছে, আগুন তাতা পাথরের গায়ে পা রাখা যায় না। এ পর্বতও মরুভূমির সামিল, খাদ্য এখানে মেলে না, জলও না। সে মরা শকুনিটা নিয়ে আগুন জেলে ঝলসাতে বসল। এর আগে মরুভূমির মধ্যে সে শকুনির মাংস খেয়েছে। এরাই এখন প্রাণ ধারণের একমাত্র উপায়। আজ ও খাচ্ছে ওদের, কাল ওরা খাবে ওকে। শকুনিগুলো এসে আবার মাথার উপর ছুটেছে। তার নিচের ছায়া পড়ছে পাথরের গায়ে। সে নির্জন স্থানে শঙ্করের উদ্ভ্রান্ত মনের ছায়াটা যেন আর এক সঙ্গী মনে হলো। বোধহয় ওর মাথা খারাপ হয়ে আসছে, কারণ বেঘোর অবস্থায় ও কতবার নিজের ছায়ার সঙ্গে কথা বলতে লাগলো। কতবার পরক্ষণে সচেতন মুহূর্তে নিজের ভুল বুঝে নিজেকে সামলে নিল। সে পাগল হয়ে যাচ্ছে নাকি জ্বর হয়নি তো? তার মাথার মধ্যে ক্রমশ গোলমাল হয়ে যাচ্ছে সব। আলভারেজ, হীরের খনি, পাহাড়, বালির সমুদ্র, আতেলীয় গাত্তি। কাল রাত্রে ঘুম হয়নি, আবার রাত আসছে, সে একটু ঘুমিয়ে নেবে। কিসের শব্দে ও তন্দ্রা ছুটে গেল। একটা অদ্ভুত ধরনের শব্দ আসছে কোন দিক থেকে, কোনো পরিচিত শব্দের মতো নয়। কিসের শব্দ? কোন দিক থেকে শব্দটা আসছে তাও বোঝা যায় না, কিন্তু ক্রমশ কাছে আসছে সেটা। হঠাৎ আকাশের দিকে শঙ্করের চোখ পড়তেই সে অবাক হয়ে চেয়ে রইল। তার মাথার উপর দিয়ে আকাশের পথে বিকট শব্দ করে কি একটা জিনিস যাচ্ছে। ওই কি এরোপ্লেন? সে বইয়ে ছবি দেখেছে বটে। এরোপ্লেন যখন ঠিক মাথার ওপর এলো, শঙ্কর চিৎকার করলো, কাপড় ওড়ালো, গাছের ডাল ভেঙে নাড়ল, কিন্তু কিছুতেই পাইলটের দৃষ্টি আকর্ষণ করতে পারল না। দেখতে দেখতে এরোপ্লেনখানা সুদূরে ভায়োলেট রঙের পোলক্রুগার পর্বতমালার উপর মাথার উপর দিয়ে অদৃশ্য হয়ে গেল। হয়তো আরও এরোপ্লেন যাবে এ পথে। কি আশ্চর্য দেখতে এরোপ্লেন জিনিসটা! ভারতবর্ষে থাকতে সে একখানাও দেখেনি। শঙ্কর ভাবল, আগুন জ্বালিয়ে কাঁচা ডালপাতা দিয়ে সে যথেষ্ট ধোঁয়া করবে। যদি আবার এ পথে যায়, পাইলটের দৃষ্টি আকৃষ্ট হবে ধোঁয়া দেখে। একটা সুবিধে হয়েছে, এরোপ্লেনে বিকট আওয়াজ শুনে শকুনের দল কোন দিকে ভেগেছে। সেদিন কাটল। দিন কেটে রাত্রি হবার সঙ্গে সঙ্গে শঙ্করের দুর্ভোগ শুরু হলো। আবার গত রাত্রির পুনরাবৃত্তি। সেই কোয়েটের দল আবার এলো। আগুনের চারিধারে তারা আবার তাকে ঘিরে বসলো। নেকড়ে বাঘটা সন্ধ্যা হতে না হতেই দূর থেকে একবার দেখে গেল। গভীর রাত্রে আর একবার এলো। কিসে এদের হাত থেকে পরিত্রাণ পাওয়া যায়? আওয়াজ করতে হবে ভরসা হয় না। টোটা মাত্র দুটি বাকি। টোটা ফুরিয়ে গেলে তাকে অনাহারে মরতে হবে। মরতে তো হবেই, তবে দুদিন আগে আর পিছে, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। কিন্তু আওয়াজ তাকে করতেই হলো। গভীর রাত্রে হায়নাগুলো এসে কোয়েটদের সাহস বাড়িয়ে দিল। তারা আরও এগিয়ে এসে তাকে চারিধার থেকে ঘিরল। পোড়া কাঠ ছুঁড়ে মারল, আর ভয় পায় না। একবার একটু তন্দ্রা মতো এসেছিল, বসে বসেই ঢুলছিল। পর মুহূর্তে সজাগ হয়ে উঠল। নেকড়ে বাঘটা অন্ধকার থেকে পা টিপে টিপে তার অত্যন্ত কাছে এসে পড়েছে। ওর ভয় হলো, হয়তো ওটা ঘাড়ে ঝাঁপিয়ে পড়বে। ভয়ের চোটে একবার গুলি ছুঁড়ল।
আর একবার শেষ রাতের দিকে ঠিক ওই রকমই হলো। কোয়েটগুলোর ধৈর্য অসীম, সেগুলো চুপ করে বসে থাকে মাত্র, কিছু বলে না। কিন্তু নেকড়ে বাঘটা ফাঁক খুঁজছে। রাত ফর্সা হবার সঙ্গে সঙ্গে দুঃস্বপ্নের মতো অন্তর্নিহিত হয়ে গেল কোয়েট, হায়না ও নেকড়ের দল। সঙ্গে সঙ্গে শঙ্করেরও আগুনের ধারে শুয়েই ঘুমিয়ে পড়ল। একটা কিসের শব্দে শঙ্করের ঘুম ভেঙে গেল। খানিকটা আগে খুব বড় একটা আওয়াজ হয়েছে কোনো কিছুর। শঙ্করের কানের কাছে তার রেশ এখনো লেগে আছে। কেউ কি বন্দুকের আওয়াজ করেছে? কিন্তু তা কি করে সম্ভব? এই দুর্গম পর্বতের পথে কোন মানুষ আসবে? একটিমাত্র টোটা অবশিষ্ট আছে। শঙ্কর ভাগ্যের উপর নির্ভর করে সেটা খরচ করে একটা আওয়াজ করল। যা থাকে কপালে, মরছেই তো। উত্তরে দুবার বন্দুকের আওয়াজ হলো। আনন্দে ও উত্তেজনায় শঙ্কর ভুলে গেল যে তার পা খোঁড়া, ভুলে গেল যে সে একটানা বেশি দূর যেতে পারে না। তার আর টোটা নেই। সে তার বন্দুকের আওয়াজ করতে পারল না, কিন্তু প্রাণপণে চিৎকার করতে লাগলো, গাছের ডাল ভেঙে নাড়তে লাগলো, আগুন জ্বালাবার কাঠকুটোর সন্ধানে চারিদিকে আকুল দৃষ্টিতে চেয়ে দেখতে লাগলো। ক্রুগার ন্যাশনাল পার্ক জরিপ করবার দল কিম্বার্লি থেকে কেপটাউন যাওয়ার পথে নিমানি পর্বতের নিচে কালাহারি মরুভূমির উত্তর পূর্ব কোণে তাঁবু ফেলেছিল। সঙ্গে 7খানা ডবল টায়ার ক্যাটারপিলার চাকা বসানো মোটর গাড়ি। এদের দলে নিগ্রো কুলি ও চাকর বাকর বাদে 9 জন ইউরোপীয়। জনচারেক হরিণ শিকার করতে উঠেছিল চিমানিমানি পর্বতের প্রথম ও নিম্নতম থাকতাতে। হঠাৎ এই জনহীন অরণ্য প্রদেশে সভ্য রাইফেলের আওয়াজে ওরা বিস্মিত হয়ে উঠল। কিন্তু ওদের পুনরায় আওয়াজের প্রত্যুত্তর না পেয়ে ইতস্তত খুঁজতে বেরিয়ে দেখতে পেল সামনের একটা অপেক্ষাকৃত উচ্চতর চূড়া থেকে একটা জীর্ণ ও কঙ্কালসার কোটরগত চক্ষু প্রেতমূর্তি উন্মাদের মতো হাত পা নেড়ে তাদের কি বোঝাবার চেষ্টা করছে। তার পরনে ছিন্ন ভিন্ন অতি মলিন ইউরোপীয় পরিচ্ছদ। ওরা ছুটে গেল। শঙ্কর আবোল তাবোল কি বকল। ওরা ভালো করে বুঝতে পারল না। যত্ন করে ওকে নামিয়ে পাহাড়ের নিচে ওদের ক্যাম্পে নিয়ে গেল। ওর জিনিসপত্র নামিয়ে নিয়ে এনেছিল। তখন ওকে বিছানায় শুইয়ে দিল। কিন্তু এই ধাক্কায় শঙ্কর বেশ ভুগতে লাগলো। ক্রমাগত অনাহারে, কষ্টে, উদ্বেগে, অখাদ্য কুখাদ্য ভক্ষণের ফলে তার শরীরে খুব জখম হয়েছিল। সে রাত্রেই তার বেজায় জ্বর এলো। জ্বরের ঘোরে সে অঘরে অচৈতন্য হয়ে পড়ল। কখন যে মোটর গাড়ি ওখান থেকে সে ছাড়ল, কখন তারা সলসবেরিতে পৌঁছলো, শঙ্কর কিছুই খেয়াল নেই। সে অবস্থায় 15 দিন সে সলসবেরি হাসপাতালে কাটিয়ে দিল। তারপর ক্রমশ সুস্থ হয়ে মাসখানেক পরে একদিন সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাইরে রাজপথে এসে দাঁড়ালো। সলসবেরি, কত দিনের স্বপ্ন! আজ সে সত্যিই একটা বড় ইউরোপীয় ধরনের শহরের ফুটপাতে দাঁড়িয়ে। বড় বড় বাড়ি, ব্যাংক, হোটেল, দোকান, পিচ ঢালা চওড়া রাস্তা। একপাশ দিয়ে ইলেকট্রিক ট্রাম চলেছে। জুলু রিক্সাওয়ালারা রিক্সা টানছে। কাগজওয়ালা কাগজ বিক্রি করছে। সবই যেন নতুন, যেন এসব দৃশ্য জীবনে কখনো দেখেনি। লোকালয় তো এসেছে, কিন্তু সে একেবারে কপর্দক শূন্য। এক পেয়ালা চা খাবার পয়সাও তার নেই। কাছে একটা ভারতীয় দোকান দেখে তার বড় আনন্দ হলো। কতদিন যে সে দেখেনি স্বদেশবাসীর মুখ। দোকানদার যেমন মুসলমান, সাবান ও গন্ধদ্রব্যের পাইকারি বিক্রেতা। খুব বড় দোকান। শঙ্করকে দেখেই সে বুঝল এ দুস্থ ও বিপদগ্রস্ত। নিজে 2 টাকা সাহায্য করল ও একজন ভারতীয় সওদাগরের সঙ্গে দেখা করতে বলে দিল। টাকা দুটি পকেটে নিয়ে শঙ্কর আবার পথে এসে দাঁড়ালো। আসবার সময় বলে দিল, অসীম ধন্যবাদ টাকা দুটি দেওয়ার জন্য।
আমি আপনার কাছে ধার নিলাম, আমার হাতে পয়সা এলে আপনাকে কিন্তু এ টাকা নিতে হবে। সামনেই একটা ভারতীয় রেস্টুরেন্ট, সে ভালো কিছু খাবার লোভ সম্বরণ করতে পারল না। কতদিন সভ্য খাদ্য মুখে দেয়নি। সেখানে ঢুকে 1 টাকায় পুরি, কচুরি, হালুয়া, মাংসের চপ পেট ভরে খেলো, সঙ্গে 2-3 পেয়ালা কফি। চায়ের টেবিলে একখানা পুরনো খবরের কাগজের দিকে চোখ পড়ল। তাতে একটা জায়গায় বড় বড় অক্ষরে হেডলাইনে লেখা আছে, ন্যাশনাল পার্ক সার্ভে পার্টিস সিঙ্গুলার এক্সপিরিয়েন্স, এ লোনলি ইন্ডিয়ান ফাউন্ড ইন দ্য ডেজার্ট, ডাইং অফ থার্স্টি অ্যান্ড এক্সোশন, হিজ স্ট্রেঞ্জ স্টোরি। শঙ্কর দেখল তার একটা ফটো কাগজে ছাপা হয়েছে, তার মুখে একটা সম্পূর্ণ কাল্পনিক গল্প দেওয়া হয়েছে। এরকম গল্প সে কারোর কাছে করেনি। খবরের কাগজখানা নাম সলসবেরি ডেইলি ক্রনিকল। সে খবরের কাগজের অফিসে গিয়ে নিজের পরিচয় দিল। তার চারপাশে ভিড় জমে গেল। সেখানে চিমানিমানি পর্বতে পা ভেঙে পড়ে থাকার গল্প বলে ও ফটো তুলতে দিয়ে শঙ্কর 50 টাকা পেল। ওর থেকে সে আগে সেই সহৃদয় মুসলমান দোকানদারের টাকা দুটি দিয়ে এলো। ওদের দৃষ্ট আগ্নেয়গিরিটার সম্বন্ধে সে কাগজে একটা প্রবন্ধ লিখল। তাতে আগ্নেয়গিরিটার নামকরণ করল মাউন্ট আলভারেজ। তবে মধ্য আফ্রিকার অরণ্যে লুকানো একটা বড় আস্ত জীবন্ত আগ্নেয়গিরির এই গল্প কেউ বিশ্বাস করল না। অবশ্য রত্নের গুহার বাষ্প সে কাউকে জানতে দেয়নি। দলে দলে লোক ছুটবে ওর সন্ধানে। তারপরে একটা বইয়ের দোকানে গিয়ে সে একরাশ ইংরাজি বই ও মাসিক পত্রিকা কিনল। বই পড়েনি কতকাল। সন্ধ্যায় একটা সিনেমার ছবি দেখল। কতকাল পরে রাত্রে হোটেলের ভালো বিছানায় ইলেকট্রিক আলোর তলায় শুয়ে বইটা পড়তে পড়তে সে মাঝে মাঝে জানলা দিয়ে নিচে স্প্রিং আলবার্ট ভিক্টর স্ট্রিটের নিচের দিকে চেয়ে চেয়ে দেখছিল। ট্রাম যাচ্ছে নিচ দিয়ে, জুলু রিক্সাওয়ালারা রিক্সা চালিয়ে নিচে যাচ্ছে। ভারতীয় কফিখানায় ঠুনঠুন করে ঘন্টা বাজছে। মাঝে মাঝে 2-4খানা মোটরও যাচ্ছে। এর সঙ্গে মনে হলো আর একটা ছবি। সামনে আগুনের কুণ্ড, কিছু দূরে বৃত্তাকারে গিয়ে বসে আছে কোয়েট ও হায়নার দল। ওদের পিছনে নেকড়েটার দুটো গোল গোল চোখ আগুনের ভাঁটার মতো জ্বলছে অন্ধকারের মধ্যে। কোনটা স্বপ্ন? চিমানিমানি পর্বতের যাপিত সেই ভয়ঙ্কর রাত্রি, না আজকের এই রাত্রি? ইতিমধ্যে সলসবেরিতে সে একজন বিখ্যাত লোক হয়ে গেল। রিপোর্টারের ভিড়ে তার হোটেলের হল সব সময় ভর্তি। খবরের কাগজ লোক আসে তার ভ্রমণ বৃত্তান্ত ছাপাবার কন্ট্যাক্ট করতে, কেউ আসে ফটো নিতে। আত্তিলিও গাত্তির কথা সে ইটালিয়ান কনসাল জেনারেলকে জানালো। তার আপিসের পুরানো কাগজপত্র ঘেঁটে জানা গেল আত্তিলিয়ান গাত্তি একজন সম্ভ্রান্ত ইটালিয়ান যুবক। 1879 সালের আগস্ট মাসে পর্তুগিজ পশ্চিম আফ্রিকার উপকূলে জাহাজডুবি হবার পরে নামে। তারপর যুবকটির আর কোনো পাত্তা পাওয়া যায়নি। তার আত্মীয় স্বজন ধনী ও সম্ভ্রান্ত লোক। 1890-95 সাল পর্যন্ত তাদের নিরুদ্দিষ্ট আত্মীয়ের সন্ধানের জন্য পূর্ব পশ্চিম ও দক্ষিণ আফ্রিকার কনসুলেট আপিসকে জ্বালিয়ে খেয়েছিল। পুরস্কার ঘোষণা করা হয়েছিল তার সন্ধানের জন্য। 1895 সাল থেকে তারা ছেড়ে দিয়েছিল। পূর্বোক্ত মুসলমান দোকানদারটির সাহায্যে সে ব্ল্যাকমুন স্ট্রিটের বড় জহুরি, রাউডাল ও মসজিদ দোকানে 4খানা পাথর 32,500 টাকায় বিক্রি করল। বাকি 2খানা দর আরও বেশি উঠেছিল, কিন্তু শঙ্কর সে 2খানা পাথর তার মাকে দেখাবার জন্য দেশে নিয়ে যেতে চায়। এখন বিক্রি করতে ইচ্ছে নেই। নীল সমুদ্র। বম্বেগামী জাহাজের ডেকে দাঁড়িয়ে পর্তুগিজ পূর্ব আফ্রিকার বেইরা
বন্দরের নারিকেল বনশ্যাম তীরভূমিতে মিলিয়ে যেতে যেতে শঙ্কর ভাবছিল তার জীবনের এই অ্যাডভেঞ্চারের কথা। এই তো জীবন, এভাবেই তো জীবনকে ভোগ করতে চেয়েছিল সে। মানুষের আয়ু মানুষের জীবনের ভুল মাপকাঠি। 10 বৎসরের জীবন আগ্নেয়গিরির সহ আবিষ্কারক মাউন্ট আলভারেজকে সে জগৎ প্রসিদ্ধ করবে। তারপর বাউল কীর্তন গান মুখরিত বাংলাদেশের প্রান্তে তাদের শ্যামল ছোট্ট পল্লী, সামনে আসছে বসন্তকাল। পল্লীপথের যখন একদিন সজনে ফুলের দল পথ বিছিয়ে পড়ে থাকবে, বউ কথা কও ডাকবে ওদের বকুল গাছটায়, নদীর ঘাটে গিয়ে লাগাবে ওর ডিঙি। বিদায় আলভারেজ বন্ধু। স্বদেশ ফিরে যাওয়ার এই আনন্দের মুহূর্তে তাদের কথাই আজ মনে হচ্ছে। তুমি সেই দলের স্বদেশ ফিরে যাওয়ার আনন্দের মুহূর্তে তোমার কথাই আজ মনে হচ্ছে। তুমি সেই দলের মানুষ। সারা আকাশ যাদের ঘরের ছাদ, সারা পৃথিবী যাদের পায়ে চলার পথে আশীর্বাদ করো তোমার মহারণ্যের নির্জন সমাধি থেকে, যেন তোমার মতো হতে পারি জীবনে। অমনি সুখ দুঃখে নিষ্পৃহ, অমনি নির্ভীক। বিদায় বন্ধু আত্মালীয় গাত্তি। অনেক জন্মের বন্ধু ছিলে তুমি। তোমরা সবাই মিলে শিখিয়েছ চীন দেশে প্রচলিত সেই প্রাচীন ছড়াটির সত্যতা। ছাদের আলসে দিব্যি চৌরস একখানা টালি হয়ে অনর অবস্থায় সুখ স্বচ্ছন্দে থেকে থাকার চেয়ে স্ফটিক প্রস্তর হয়ে ভেঙে যাওয়াই ভালো। আবার তাকে আফ্রিকায় ফিরতে হবে। এখন জন্মভূমির টান, বড় টান। জন্মভূমির কোণে এখন সে কিছুদিন থাকবে। তারপর দেশেই সে কোম্পানি গঠন করবার চেষ্টা করবে। আবার সুদূর রিক্টার্সভেল পর্বতে ফিরবে রত্নখনির পুনর্বার অনুসন্ধানে। খুঁজে সে বার করবেই। ততদিন বিদায়।